বিএনপির বন্ধুরা আমার একটা বক্তব্যে বা আমার একটা ফেসবুক পোস্টে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে। তারা বুঝে নাকি না বুঝে আমি আসলে আমার বিষয়টা মাথায় আসছে না। গত কয়েকদিন আগে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাংবাদিকদের নিয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করলেন। সেখানে উপস্থিত গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক অনেকেই উপস্থিত ছিলেন, প্রায় ১.৫-২ শতাধিক সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক। এবং আমি খেয়াল করলাম সাংবাদিকদের মধ্যে প্রায় 70% এতটাই তারেক রহমানকে তোষামোদী করছেন, তৈলমর্দন করছেন। কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে ওই বিগত 15 বছর শেখ হাসিনার শাসন আমলে উনাকে যেভাবে তৈলমর্দন করা হতো, উনাকে যেভাবে তোষামোদী করা হতো, ঠিক একই একটি আমি প্রবণতা দেখলাম। তবে সেখানে শিরদাঁড় করে মাথা উঁচু করে জনাব মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনি খুব অল্প সময় বক্তব্য রাখলেন এবং জনাব তারেক রহমানের চোখে চোখ রেখে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললেন। তবে উনার এই কথা শুনে বিএনপির বন্ধুরা হয়তো বেজায় বেরাগ, উনার প্রতি রাগ, ক্ষোভ ঝাড়তেই পারেন। তবে একটা কথা মনে রাখবেন, আজকে যারা জনাব তারেক রহমানকে তৈলমর্দন করছে, তোষামোদী করছে, এরা আসলে বিএনপির বন্ধু নয়, এরা তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী নয়, বরং এরা এতটাই একটা দুষ্ট চক্র। যদি একটু সিচুয়েশন, পরিস্থিতি পরিবর্তন হয়, দেখবেন এই প্রতারক চক্রটি আবার তারেক রহমান এবং বিএনপিকে বিপদে ফেলবে। আপনাদের মনে নেই এই 15 বছর এই সাংবাদিক, এই সম্পাদক, এই গণমাধ্যম, এই যে বিএনপি তারেক রহমানকে কি না বানিয়েছে, নাম্বার 1 ভিলেন বানিয়েছিল। সে একই সাংবাদিক, একই গণমাধ্যম, এখন তারেক রহমান বিএনপিকে 1 নম্বর হিরো বানাচ্ছেন। কি বুঝলেন? এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হবে, সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমি স্যালুট জানাই তারেক রহমানকে, ওনার যে এখন পর্যন্ত ম্যাচিউর যে সিদ্ধান্ত, যে অ্যাটিটিউড, সব দিক দিয়ে একবারই একজন পরিপক্ক রাজনীতিবিদের যা যা গুণ থাকা দরকার তার অনেকাংশেই জনাব তারেক রহমানের মধ্যে রয়েছে। যেমন আমরা দেখি যখন বিএনপির কতিপয় নেতা ওনাকে পা ছুঁয়ে সালাম করার জন্য এগিয়ে যায়, তারেক রহমান সাহেব দূরে সরিয়ে দেন। এটাই একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদের গুণ। আমরা দেখি যখন কেউ ওনাকে মাননীয় চেয়ারম্যান, মাননীয় জনাব তারেক রহমান বলার চেষ্টা করেন, তিনি বলেন দয়া করে আমাকে মাননীয় বলবেন না। এই যে পজিটিভ চিন্তাধারা, এগুলোতে আমরা আশাবাদী হই। কিন্তু আমরা তখনই নিরাশ হই বা আমাদের মধ্যে একটা হতাশা কাজ করে যে উনার ডানে বামে যারা আছে, এই যে একটা গোষ্ঠী যারা বিগত সময়েও সুবিধা নিয়েছে, এরা কিন্তু এখনো আছে, ঘুর ঘুর করছে ওনার চতুর্দিকে। এই গোষ্ঠীটাই কিন্তু জনাব তারেক রহমানকে ভবিষ্যতে বিপদে ফেলার জন্য বারবার চেষ্টা করবে। এখন এই গোষ্ঠীটার কাছ থেকে জনাব তারেক রহমান কতটুকু সতর্ক, সজাগ থাকতে পারেন, সেটাই আসলে দেখার বিষয়। আমরা জনাব তারেক রহমানের ভালো চাই, বিদায় এই কথাগুলো আমরা বলেছি। বিএনপির বন্ধুরা নেতিবাচকভাবে নেবেন না, চিন্তা করবেন পজিটিভলি, দীর্ঘমেয়াদী, তারপরে আসলে সিদ্ধান্ত নেবেন। আমি কি বলার চেষ্টা করছি, আমি কি বুঝাতে চাই। ধন্যবাদ আপনাদের। একটা পরিকল্পনা আছে, নেওয়া হয়েছে। পরিকল্পনাটা কি একটু বলি। আমরা প্রত্যেকটা পরিবারের নারী সদস্যর নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাল প্রতি মাসে, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ আপনি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। শুধু কার্ডটা আপনার হাতে থাকলেই আপনি পারবেন। এবং সেই কার্ড কোনো মেম্বার করবে না, কোনো চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে না, সরাসরি সরকার আপনার নামে থানা জরিপের মাধ্যমে সেই কার্ড আপনার কাছে পৌঁছে দেবে। আইডি কার্ড যেমন হয় ঠিক এরকম এখানে আপনার ছবি থাকবে, আপনার স্বাক্ষর থাকবে, আপনার নাম থাকবে। এই কার্ড আপনি ছাড়া আপনার পরিবারের কোনো সদস্য এই কার্ড ব্যবহার করতে পারবে না। এটা কি আপনার জন্য নিরাপত্তা না? আপনার কাছে যদি এই কার্ড থাকে, আপনার ঘরে যদি চাল না থাকে, আপনার হাজবেন্ডের জন্য আপনাকে ওয়েট করতে হবে না। এই কার্ড নিয়ে নির্দিষ্ট সরকারি যে দোকান আছে সেই দোকানে দিয়ে আপনি চাল কিনে নিয়ে চলে আসতে পারবেন, মানে কিনে কি চাল নিয়ে আসতে পারবেন। আবার ধরেন আপনি 500 টাকার চাল জিনিস কিনে ফেললেন, আছে আরো কত 2000 টাকা, আপনার মোবাইলে SMS চলে আসবে যে আপনি আরো 2000 টাকা জিনিস এই মাসে ক্রয় করতে পারবেন।
তো এটা একটা ভালো সুবিধা না, সুবিধা না? এবং এইটার জন্য আপনার অন্য যে সকল সামাজিক নিরাপত্তা কিংবা খাদ্য নিরাপত্তার যে সুবিধাগুলো আছে সরকার প্রদত্ত, কোনোটাই কর্তন হবে না, কোনোটাই কাটা যাবে না, সবগুলো থাকবে। তার পাশাপাশি আপনি এটা পাচ্ছেন। এটা হচ্ছে নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য বিএনপির উদ্যোগ। এই 1971 সালে মানে যুদ্ধের পরে, অর্থাৎ স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো গুণগত পরিবর্তন হয় নাই, কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, বাট যে কারণে একটা দেশকে বসবাসের যোগ্য আপনি মনে করতে পারেন, তার কোনো কিছু সরকার, এই বিগত সরকারগুলো তা করেন নাই। কোনো একটা সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা রিফর্মস করেন নাই কেন? বিকজ এটা তাদের সাম্রাজ্য, সবার এই সাম্রাজ্যের অধিকারী তারা এবং তাদের পরিবারের মানুষ এবং সবাই। ঠিক আছে, ফেয়ার এনাফ। বাংলাদেশের জনগণ কোনো কিছুই না। তো জুলাই অভ্যুত্থান হয়েছে মূলত স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজমের বিরুদ্ধে এবং দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে। তো এই ক্ষেত্রে সরকার যেটা করছে সেটা একটা, এবং কিছু রিফর্মস আনার জন্য, যেন সাস্টেনেবল ডেমোক্রেসির জন্য আপনার এটা তারা করেছেন, যেন কেউ ফেসিস্ট হয়ে উঠতে না পারে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করতে পারে, এই জন্যই বেসিক্যালি। তারপর কি হলো, তারা একটা গণভোটের আয়োজন করেছেন। আগেই করার ইচ্ছা ছিল, অনেক রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে এটা করা আর হয়ে ওঠেনি। তাই নির্বাচনের দিন হ্যাঁ এবং আপনার না ভোট দিয়েছেন। এই মানে এটার মূল হচ্ছে আপনার যে 10টা কারণ বাংলাদেশে সাস্টেইনেবল ডেমোক্রেসি আনার জন্য। এটা নিয়ে অপপ্রচার, দলীয়ভাবে অপপ্রচারে কেউ যুক্ত, বুঝে না বুঝে এই যে 10টা পয়েন্ট এখানে আনা হয়েছে, একটা পয়েন্টও এখানে বাংলাদেশের বিরোধী নয়, বরং বাংলাদেশের অস্তিত্বের জন্য, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য, এই 18 কোটি মানুষকে একটা একবেলাকে হলো শান্তির বাংলাদেশ দেওয়ার জন্য এই গণভোটটা হাটা জয়ী হওয়া অত্যন্ত উপযোগী বা প্রয়োজন। না হলে এদেশ ভারতের মানে তাবেদার নেক্সট টাইম হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কেননা পেটে গেছিল, মানে সেখান থেকে আমরা বের করে নিয়ে আসছি সবাই মিলে, আপনারা সবাই মিলে। ঠিক আছে, জয়েন করার জন্য ধন্যবাদ। সবাইকে শেয়ার করবেন ভিডিওটা, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই হার বিরুদ্ধে রাজনৈতিক কারণে অনেক রাজনৈতিক দল বক্তব্য দেয়, সেটা আমরা দেখতেছি, বুঝে না বুঝে হোক। কেননা অনেকে মনে করেন ভোট মানে জামাতের ভোট, এটা মানে জামাত, যে কোনো কারণে তারা এটা আন্দাজ করে ফেলছেন। ওই যে বললাম, চিকেন ব্রেইন নিয়ে রাজনীতি করা পলিটিশিয়ান যারা আছেন, এদের কারণে তারা মনে করেন যে আপনার কি বলে যে মানে মানে জামাতকে ভোট দেওয়া। কল্পনা করেন মানে ওনাদের ব্রেইন এবং চিন্তা চেতনা বা ধারা কোন জায়গা থেকে গেছে। আচ্ছা, এখন আসি এর ভিতরে। আমাদের আব্বাসী হুজুর, মানে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর রিসেন্টলি যুক্ত হয়েছেন একটা অপপ্রচারে। অপপ্রচারটা কি? অপপ্রচারটা হলো ভোট যদি যুক্ত হয় তাহলে মানে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে। ওনার বক্তব্য হলো এই জায়গাতে, মানে আব্বাসী হুজুরের, এবং উনি বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। ইভেন এটা না, উনি বলছেন যে মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন যদি আপনি ভোটে দেন। আপনি যদি ভোট